ভেক্টর ক্যালকুলাস ভেক্টর অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আর এই ভেক্টর ক্যালকুলাসকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদের আরো বেশ কিছু বিষয়ে বেসিক ধারণা থাকা জরুরি। যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ কি কি রয়েছে আমরা দেখি, যে ভেক্টর ক্ষেত্র ও স্কেলার ক্ষেত্র এটা সম্পর্কে আমাদের বেসিক ক্লিয়ার ধারণা থাকা লাগবে। ভেক্টর ক্যালকুলাস অপারেটর কি, এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবং আংশিক এবং পূর্ণ অন্তরীকরণ আমাদের জানতে হবে, তবে আমরা কি করতে পারবো, ভেক্টর ক্যালকুলাসকে ভালোভাবে বুঝতে পারবো এবং এটা নিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আসি আমরা, যে প্রথমে ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্র এটা নিয়ে আমরা আলোচনা করা যায়। যে ক্ষেত্র বলতে কি বোঝায়, ক্ষেত্র বা ফিল্ড মানে কি আসলে একটা নির্দিষ্ট অঞ্চল বা জায়গা। যেমন আমরা বলে থাকি কি, চার্জের তড়িৎ ক্ষেত্র পড়ছে, বা আমরা চৌম্বক ক্ষেত্র বলে থাকি। তাহলে তড়িৎ ক্ষেত্র আসলে কি, যে কোনো এক জায়গায় যদি একটা চার্জ থাকে, তাহলে চার্জের আশেপাশে যে অঞ্চল জুড়ে সেই চার্জটা অপর কোনো চার্জকে আকর্ষণ করে, বা তার প্রভাবটা আসলে বজায় থাকে, বা তড়িৎ বলরেখাগুলো মেনলি ছড়ায় থাকে। তাহলে এই স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র কি? স্কেলার রাশি যে ক্ষেত্র তৈরি করবে তাকে বলা হচ্ছে স্কেলার ক্ষেত্র। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে মনে করো যে আমাদের এই হচ্ছে আমাদের রুম, আমরা এই যে যে রুমে আছি এটা হচ্ছে আমাদের যদি রুম হয়, তাহলে এই রুমের ভিতরে আমরা যদি বলি যে একটা স্কেলার রাশি কি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা একটা স্কেলার রাশি। সো এই রুমের তাপমাত্রাটা আমরা কি করতে চাই, এটাকে ইকুয়েশন আকারে প্রকাশ করতে চাই। যেমন আমরা যদি ধরে নিই যে রুমের এই কর্নারে কোনো একটা জায়গায় মনে করি এখানে একটা তাপ উৎস আছে, তাপ উৎস আমরা ধরলাম যে তাপ উৎস আছে। আর এই বিন্দুটাকে আমরা হয়তো অরিজিন ধরলাম যে এটা আমাদের মূল বিন্দু, সাপোজ। তাহলে মূল বিন্দু যদি আমরা ধরি, তাহলে আমরা জানি কি, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা পয়েন্ট, এই রুমের মধ্যে যে অসংখ্য বিন্দু আছে, আমরা যদি অসংখ্য বিন্দু নিই, তাহলে এই সকল বিন্দুগুলোর কি থাকবে, কিছু নির্দিষ্ট স্থানাঙ্ক থাকবে। ত্রিমাত্রিক যদি আমাদের এটা ত্রিমাত্রিক ব্যবস্থা হয়, তাহলে আমাদের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড এমন হবে। সো প্রত্যেকটা বিন্দুতে ঘরের ভিতরে যেহেতু আমাদের এখানে তাপের একটা উৎস আছে আর এদিকে নাই, তাহলে উৎস থেকে এটা দূরে, তার মানে রুমের ভিতরে সব জায়গায় কিন্তু টেম্পারেচার সেম হবে না। যেমন মনে করো যদি শীতকালে আমরা রুমের এক কর্নারে একটা ওয়াটার হিটার জ্বালাই রাখি, তাহলে ওই হিটারের কাছে কিন্তু গরম বেশি হবে, ওখান থেকে যখন আমরা একটু দূরে যাবো তখন কিন্তু আমাদের কি হবে, তাপমাত্রা কিছুটা কমবে। ঠিক তেমনি গরমকালে যখন আমরা এসি চালাই, তখন এসির কাছে কিন্তু ঠান্ডা বেশি লাগে, আর যে একটু দূরে থাকে তার কাছে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে, তার কাছে কিছুটা গরম অনুভূত হয়। ঠিক আছে? তাই তাহলে আমরা যদি বলি এই রুমের সব জায়গায় টেম্পারেচার একই সমান না। সো এই টেম্পারেচারটা বিভিন্ন পয়েন্টে তাপমাত্রার মানটা কেমন, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কের সাথে তাপমাত্রার যে রিলেশন, যে স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক দিলে ওই স্থানাঙ্কের সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, ওই পয়েন্টের তাপমাত্রা পাবো। আবার অন্য একটা পয়েন্টের তাপমাত্রা যদি কত হবে, সেটা ওই পয়েন্টের স্থানাঙ্কের মান বসে দিলে ওই পয়েন্টের তাপমাত্রা আমরা আবার পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা বলতে পারি যে তাপমাত্রার একটি ক্ষেত্র। তাহলে এই রুমটা হচ্ছে একটা তাপমাত্রার ক্ষেত্র, সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। যেমন তাহলে এই রুমের তাপমাত্রাকে যদি আমরা এই বিন্দুর প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্কের সাথে সম্পর্ক করে দেখাতে পারি, তাহলে সেটাকে আমরা কি করবে, একটা ক্ষেত্র আমাদের সমীকরণ হবে, তাহলে ক্ষেত্রে সেটা সমীকরণ হবে। তাহলে এই টোটাল রুমটাই হচ্ছে আমাদের স্কেলার ক্ষেত্র। সেই ক্ষেত্রকে সাথে আমাদের তাপমাত্রা এবং এটা সম্পর্ক, মনে করো আমাদের তাপমাত্রা যদি টি বলি, তাহলে টি ইজ ইকাল টু, যদি সম্পর্কটা এমন হতে পারে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড, সাপোজ এরকম আমাদের একটা সম্পর্ক আছে যে তাপমাত্রাটা এক্স ওয়াই জেড এর সাথে এইভাবে রিলেশন। তাহলে এই যে আমরা যেটা পেলাম আমরা সমীকরণ, এটাকে আমরা বলবো এটা একটা স্কেলার ক্ষেত্রের সমীকরণ। তাহলে এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রের সমীকরণ। ঠিক আছে? এখন একটা স্কেলার ক্ষেত্র একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। তাহলে আমরা এটা ত্রিমাত্রিক নিয়ে আলোচনা করবো, যেহেতু ভেক্টর আমরা ত্রিমাত্রিক, সো আমরা ত্রিমাত্রিক ক্ষেত্র নিয়ে মূলত আলোচনা করবো। তাহলে এই হলো আমাদের একটা স্কেলার ক্ষেত্র, যে শুধুমাত্র আমাদের তাপমাত্রা না, যে আমাদের স্কেলার কি আছে, বিভব, শক্তি, কাজ, এমন অসংখ্য রাশি আছে। তাহলে এদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট ক্ষেত্রের স্থানাঙ্কের সাথে রিলেশন করি, তাহলে ওই যে সম্পর্ক, যে ইকুয়েশনটা আমরা পাবো, তাকে আমরা বলবো একটা স্কেলার ক্ষেত্রের সমীকরণ। তাহলে এটা আমাদের একটা স্কেলার ক্ষেত্রের সমীকরণ। ঠিক তেমনি ভেক্টর কি হবে, ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর রাশির যদি আমরা কি করি, তাহলে একটা ক্ষেত্রের সাথে, নির্দিষ্ট ক্ষেত্রের স্থানাঙ্কের সাথে যদি একটা ভেক্টর রাশি সম্পর্ককে আমরা প্রকাশ করতে পারি, তখন সেটা আমরা কি বলবো, ভেক্টর ক্ষেত্র। যেমন এই সেম জিনিসটা যদি আমরা বলি উদাহরণ, যে মনে করো আমাদের এই রুম, এটা আমাদের একই রুম। এখন আমরা এই রুমের মধ্যে কি করতে চাই, যে বাতাস বা বায়ু প্রবাহের বেগ দেখতে চাই। মনে করো রুমের ভিতরে দুইটা ফ্যান আছে, বা এই পাশে একটা ফ্যান আছে, ওই পাশে একটা ফ্যান আছে, দুইটা ফ্যান যদি একই সাথে চলে, তাহলেও কিন্তু সব জায়গায় বাতাসের বেগ একই রকম থাকবে না। অথবা আমরা বা ফ্যান বন্ধ করে দিলেও সমস্যা নাই, যদি আমরা মনে করি যে জানালা খুলে দিই, ওদের দরজা খোলা থাকে, তাহলে জানালা দিয়ে বাতাস প্রবেশ করে যখন বেরোবে, তখনও কিন্তু আমাদের কি হবে, এই রুমের ভিতরে
তাহলে রুমের ভিতরে কিন্তু বাতাসের বেগ, যদি আমরা বাতাসের বেগের কথা বলি, তাহলে বাতাসের বেগ কিন্তু এক এক পয়েন্টে এক এক রকম হবে। দেখা যাচ্ছে এই পয়েন্টে বাতাসের বেগ একরকম, এখানে আরেক রকম, এখানে আরেক রকম, এভাবে আরেক রকম। তাহলে এই বাতাসের বেগটাকে, যে কোথায় বেগের মান বেশি কোথায় বেগের মান কম, এটা যদি আমাদের সেই একই রকম ওই পয়েন্টের নিজের স্থানাঙ্কের সাথে সম্পর্ক দেখাই, তাহলে আমরা যদি বলি যে বেগের সম্পর্ক কেমন, তাহলে বেগ এটা হচ্ছে বায়ু প্রবাহের বেগের আমরা কি করতেছি ক্ষেত্র, সেটা প্রকাশ করতে চাচ্ছি। তাহলে ক্ষেত্র কেমন হতে পারে, সেই একই রকম হতে পারে যে এক্স স্কোয়ার ওয়াই, এটা হয়তো আই প্লাস ওয়াই টু এক্স ওয়াই জেড জে প্লাস ওয়াই স্কোয়ার জেড কে, এই একটা আমরা ক্ষেত্র লিখলাম। তাহলে এটা হলো আমাদের কি একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা যেহেতু এটা ভেক্টর ক্ষেত্র আই জে কে, আমরা নির্দিষ্ট অক্ষ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্দিষ্ট দিক বরাবর কাজ করতেছে, তাহলে এটা বুঝতে পারছি আমরা এটাকে বলা হবে একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে এইভাবে আমরা একটা স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র, তাহলে আমাদের ভেক্টর ক্যালকুলাস মূলত আমাদের এই ক্ষেত্র নিয়ে আমাদের কাজ। তাই এই ক্ষেত্রটা যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভেক্টর ক্যালকুলাসকে আমরা সহজে ফিল করতে পারবো না। ওকে, তাহলে আমরা আশা করি যে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি পরবর্তীতে যে ভেক্টর ক্যালকুলাস অপারেটর জিনিসটা কি। প্রথম কথা আসি যে অপারেটর। অপারেটর বলতে কি বোঝায়? অপারেটর মানে হচ্ছে যে কিছু আমরা বলতে পারি গাণিতিক চিহ্ন বা প্রতীক যাদের আসলে নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু তারা কি করে দুই বা ততোধিক রাশি বা সমীকরণ বা আমাদের অন্য কোনো জায়গায় কি করে অপারেট করতে, আমাদের বিভিন্ন হিসাব নিকাশে অপারেট করতে সাহায্য করে, তাদেরকে আমরা বলতেছি অপারেটর। যেমন মনে করো যে আমরা যদি বলি প্লাস সাইন, তাহলে প্লাস এটা একটা প্রতীক, আমরা জানি কি যে শুধু প্লাস কোনো জায়গায় যদি থাকে ম্যাথমেটিক্যালি কিন্তু এর কোনো নিজস্ব ভ্যালু নেই, কিন্তু এটা যদি দুটো সংখ্যার মাঝে বসে, তাহলে এর পাশে দুই পাশে দুটো সংখ্যা দিয়ে দিই, তাহলে এটা কি করবে সেই দুটোকে যোগ করে একটা ভ্যালু দিবে। ঠিক তেমনি মনে করো যে সাইন, আমরা যে ত্রিকোণমিতিতে ব্যবহার করি সাইন, এই সাইনের কিন্তু নিজের কোনো ভ্যালু নাই, তাহলে সাইন একটা অপারেটর। ওকে, এরপরে যদি আমরা একটা থিটা দিই, তখন সে কি করবে, সাইন কি করবে, তারপর একটা কোণ দিলে সে বিভিন্ন রকমের আমাদের মান দিবে, এক এক কোণের জন্য মানটা এক এক রকম দিবে। তাহলে শুধু সাইনের কোনো ভ্যালু নাই, তাহলে শুধু সাইন, তাহলে শুধু সাইন নিজে একটা কি হবে, অপারেটর, শুধু সাইন একটা অপারেটর। ঠিক তেমনি এরকম আমাদের ভেক্টর ক্যালকুলাসের কি আছে, কিছু নির্দিষ্ট অপারেটর আছে। তাহলে ভেক্টর ক্যালকুলাসে যখন আমরা কোনো কিছু কাজ করতে যাব, অপারেট করতে যাব, তখন সেই অপারেটরের সাহায্য আমাদের নিতে হবে। তো এই ভেক্টর ক্যালকুলাসের যে অপারেটরটা আছে তাকে বলা হয় ন্যাবলা। তাহলে এটার নাম হচ্ছে ন্যাবলা বা ডেল্টাও বলতে পারি আমরা। সেটা হচ্ছে এরকম আমাদের ডেল্টা সাইন দিয়ে মাথার উপর আমরা ভেক্টর চিহ্ন দিব, এবং এটার মানটা কেমন, এটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস অপারেটর, যাকে আমরা বলতেছি কি নাম, এর নাম কি হচ্ছে? ন্যাবলা। ন্যাবলা। ওকে, ন্যাবলা এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, এটা কিন্তু নিজে কোনো রাশি না, এটা হচ্ছে একটা অপারেটর। তাই এটা আমাদের ভেক্টরের মতোই কাজ করবে, তাই এটাকে আমরা ভেক্টর হিসাবে ধরতে পারি। তবে প্রকাশের ক্ষেত্রে অনেক সময় আমরা মাথার উপরে এই অ্যারো চিহ্ন না দিলেও এটা আমাদের কি করবে, এই ন্যাবলা ভেক্টর অপারেটর হিসাবে প্রকাশ করবে। তাই অনেক জায়গায় আমরা হয়তো দেখবো মাথার উপরে তীর চিহ্ন নাই, তাহলে এটা মাথার উপর তীর চিহ্নটা আমাদের বড় ফ্যাক্ট না। তাহলে আমাদের যেখানে ভেক্টর অপারেটর লাগবে, ক্যালকুলাস অপারেটর, সেখানে আমরা সবসময় এটা ইউজ করবো। তাহলে এটা আসলে কি করে, তাহলে আমরা এখানে দেখো ডিডিএক্স ডিডিওয়াই, তাহলে আমাদের এগুলো আমরা জানি কি যে ভেক্টরের যে ক্যালকুলাসের যে একটা পার্ট অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণের বেশি আমরা কি করা হয়, মেইনলি কোনো রাশির পরিবর্তনের হার নিয়ে কাজ করে। তাহলে এই যে ন্যাবলা অপারেটর বা ভেক্টর অপারেটরের যে ক্যালকুলাসের যে অপারেটরটা, তাহলে এটাও কি করবে, আমরা যে ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্র দেখলাম, এই ক্ষেত্র সমূহের বিভিন্ন পরিবর্তনগুলো নির্ণয় করতে সাহায্য করবে। তাই ভেক্টর ক্যালকুলাসে আমরা মূলত এই ভেক্টর ক্ষেত্র বা স্কেলার ক্ষেত্রের বিভিন্ন ধরনের পরিবর্তনের হার মেনে নির্ণয় করব। তাই এই সকল ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলাস অপারেটরটি আমাদের সাহায্য করবে এই রাশিগুলোর হার নির্ণয় করতে। এরপর আসো যে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে ধারণা ছিল, সেটা হচ্ছে কি পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণটা কি, অন্তরীকরণ হচ্ছে আমাদের ক্যালকুলাসের একটা পার্ট, আমরা তোমরা যখন ম্যাথে করবা তখন এটা ভালোভাবে ডিটেলস পড়বা, তাহলে আমরা এখানে অত ডিটেলসে যাচ্ছি না। ভেক্টর ক্যালকুলাসে আমাদের যতটুকু লাগবে আমরা এখন আপাতত ততটুকু তোমাদের বোঝার চেষ্টা করি। যে এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। তাহলে এইটা আবার কি বা এদের মধ্যে পার্থক্য কি, সেটা সম্পর্কে আমরা আগে ক্লিয়ার আইডিয়া নিই, তবে আমরা জিনিসটা আমাদের হিসাব করতে গিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হব না। পূর্ণ অন্তরীকরণ মানে কি, যে যেটা পূর্ণ নাম শুনে কি মনে হচ্ছে, সম্পূর্ণ কমপ্লিট। আংশিক মানে পূর্ণের একটা অংশ, তাই তো। তাহলে মনে করো যে কোনো একটা জায়গায় যে দুইটা রাশি যদি পরস্পর সম্পর্কযুক্ত থাকে, আমাদের একটা ফাংশন যদি আমরা বলি যে পূর্ণ অন্তরীকরণকে আমরা মেইনলি ডিডিএক্স দিয়ে প্রকাশ করি, ডি বাই ডিএক্স। ওকে,
তাহলে ডি বাই ডিএক্স আমাদের কত হয়? ডি বাই ডিএক্স যদি এক্স হয় তাহলে আমরা জানি যে ডি বাই ডিএক্স এর মান 1 হয়। ডি ডিএক্স অফ যদি আমরা এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা যদি ডিফারেন্সিয়েশন যখন করবো তখন আমরা দেখতে পারবো এটার মান 2x হয়। তাহলে এক্স এর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা আগে নেমে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়। ঠিক আছে? যদি আমাদের এখানে একটি চলক না হয়ে দুটি থাকতে পারে, এক্স ওয়াই থাকে, তাহলে কি হবে? তাহলে সূত্র কি, যে এটাকে আমাদের এক্স আর ওয়াই যেহেতু একটা একটা সম্পর্কযুক্ত দুইটা পরিবর্তনশীল রাশি, তাহলে যখন আমরা ক্যালকুলাস করব তোমরা তখন এই সূত্রটা ভালোভাবে দেখতে পাবা যে যদি আমরা কি করতে পারি, এক্স কে রেখে দিই তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে, আবার যদি আমরা ওয়াই কে রেখে দিই তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ, যেখানে এক্স ওয়াই জেড দুইটা তিনটা মানে একের অধিক চলক থাকলে কোনো সমস্যা নাই, সবাইকেই একসাথে সে পরিবর্তনশীল ধরে ডেরিভেটিভ করতে পারে। কিন্তু আংশিক অন্তরীকরণ কি, যে আংশিক অন্তরীকরণ শুধুমাত্র একবারে একটাকে নিয়ে কাজ করে, তার মানে একসাথে একাধিক চলক নিয়ে সে কাজ করতে পারে না। ঠিক আছে? তাহলে যদি আমরা এই সেম জিনিসে যদি দেখি, তাহলে আংশিক এবং পূর্ণ এদের নামে যেহেতু একটু পার্থক্য আছে, তাই এদের প্রকাশের জন্য একটু ভিন্নতা আছে। ডি বাই ডিএক্স এই ফর্মেটে যখন থাকবে, চলক থাকলে চলক এক্স হলে এক্স, টি হলে টি, সেটা আলাদা বিষয়। তাহলে ডি দিয়ে যখন আমরা প্রকাশ করি, এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণকে বোঝায়। আর আংশিক অন্তরীকরণকে আমরা কি করব? আংশিক অন্তরীকরণকে এভাবে ডেল চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। তাহলে ডেল ডেল এক্স যদি হয়, এটার মানও কি হবে? 1। এখানেও ডেল ডেল এক্স 1 ছিল, এখানেও 1, দেখতে একই রকম। যদি আমরা ডেল ডেল এক্স ডেল ডেল এক্স যদি আমরা এক্স স্কোয়ার করি, তাহলে এটা সূত্র একই রকম, পাওয়ার আগে চলে আসবে, 1 বিয়োগ হয়ে যাবে। সো মূলত তাহলে পার্থক্য কি হলো? দুটো তো একই রকম মনে হচ্ছে আসলে, কিন্তু আসলে না। আমাদের পার্থক্য হবে যে একটা চলক যদি থাকে, চলক যদি একটা হয় তাহলে তো তার পূর্ণজ আংশিকও তাই, এখানে তো আর কোনো পার্ট নাই। সো এই কারণে দুইটা সেম হবে। আমাদের এক চলকের ক্ষেত্রে পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণ সেম, এর কোনো পার্থক্য নাই। কিন্তু যদি চলক দুইটা হয়, তাহলে আমরা আসি এখন যে ডেল ডেল এক্স যদি এক্স ওয়াই হয়, তাহলে এখানে এক্স আর ওয়াই দুইটা আমাদের কি পরিবর্তনশীল রাশি যদি থাকে বা সম্পর্কযুক্ত, তাহলে এখানে ডেল ডেল এক্স যখন আমরা দিব, তাহলে মনে করতে হবে যে এটা শুধুমাত্র এক্স এর পরিবর্তনটাকে হিসাব করতে পারবে, ওয়াই এর কোনো সম্পর্ক বা ওয়াই এর পরিবর্তন আমরা এখানে হিসাব করতে পারবে না। তার মানে এ শুধু এক্সটাকেই ভ্যারিয়েবল হিসাবে গ্রহণ করবে, আর বাকি ওর সাথে যা থাকবে সবাইকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবে। ঠিক আছে? ফলে এটা সূত্র আমরা কি পাবো, যেখানে ওয়াই ওয়াই এর মতো থেকে যাবে, ওয়াই কিছুই হবে না, এটা আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর কোনো পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র এক্স কে অপারেট করবে। তাহলে এখানে এক্স এর ডিরেকশন করলে কত হয়? 1। এইটা হবে আমাদের হচ্ছে আংশিক। তাহলে দেখো যে আমরা যখন পূর্ণ অন্তরীকরণ করছিলাম এটাকে, এটা যদি আমরা খেয়াল করি যে এটার একটা পার্ট ছিল কত? ওয়াই মাইনাস 1, ওয়াই ইন্টু 1, বা শুধু ওয়াই, আমরা 1 না দিলে কোনো বিষয় না। এটা আমরা এক্স এর সাপেক্ষে যখন করছি ওয়াই ইন্টু 1 পাইছি। তাহলে এই এই পুরাটা এটা হচ্ছে একটা, এই এক্স ওয়াই এর সম্পূর্ণ অন্তরীকরণ হচ্ছে এইটা, তার একটা ছোট্ট পার্ট হচ্ছে এইটা। ঠিক যদি আমরা এটা, মূল কথা এটা যে পূর্ণ অন্তরীকরণ কি করে, একসাথে একাধিক চলক থাকলে কোনো সমস্যা নাই, দুইটা তিনটা চলককে একসাথে সে অপারেট করতে পারে। কিন্তু আংশিক অন্তরীকরণ শুধুমাত্র একটা চলককে একবারে অপারেট করতে পারে, একই সাথে একাধিক চলককে অপারেট করতে পারে না। এবার তাহলে আসি আমরা আমাদের মেইন ভেক্টর ক্যালকুলাসে। তাহলে ভেক্টর ক্যালকুলাসে আমরা যে তিনটা রাশি নিয়ে মূলত কাজ করব, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স আর একটা কার্ল। তাহলে এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো কি, এগুলো আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি নির্ণয় করব, এগুলোর কাজ কি, এগুলোর তাৎপর্য, বাস্তব বিপক্ষে উদাহরণ, তাহলে যাবতীয় বিষয় সম্পর্কে আমরা একসাথে আলোচনা করব। সো শুরু করি আমরা।
এই স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বের করতে হলে আমরা কি করবো, তাহলে এটাকে আমরা GRAD গ্র্যাড দিয়ে প্রকাশ করতে পারি, যে ন্যাবলার সাথে এটার গুণ। তাহলে আমাদের ন্যাবলা ইন্টু ফাই। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে এই ন্যাবলা তো ভেক্টর, কিন্তু ফাই তো আমাদের একটা স্কেলার ক্ষেত্র। তাহলে একটা ভেক্টর আর স্কেলার যখন গুণ করা হয়, তাহলে এটা কি গুণ? এটা কিন্তু আমাদের ভেক্টরের ডট গুণ বা ক্রস গুণ না, এটা কিন্তু নর্মাল সাধারণ বীজগাণিতিক গুণ। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, সাধারণ বীজগাণিতিক নিয়মে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, ন্যাবলার মান বসাবো। আর ন্যাবলার মান তো সবসময় আমরা কি বলছি, মুখস্থ রাখবো, যে ডেল ডেল এক্স তার সাথে আই প্লাস ডেল ডেল ওয়াই তার সাথে জে প্লাস ডেল ডেল জেড তার সাথে হবে কে। এই হলো আমাদের ন্যাবলার মান, ইন্টু এর সাথে আমরা কি করবো, স্কেলার ক্ষেত্রের মান। তাহলে স্কেলার ক্ষেত্র কত ছিল আমাদের, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। ওকে, এখন আসি যে কোনো একটা অপারেটর, ক্যালকুলাস অপারেটর, এই যে ডেল ডেল এক্স, এখন আসি যে আমরা কি করব এটা। এখন যে দুইটা যেহেতু রাশি গুণ আকারে আছে, আর এটা বললাম নর্মাল বীজগাণিতিক গুণ, তাহলে আগে নর্মাল বীজগাণিতিক নিয়মে গুণ করে নিব, তারপরে হিসাব নিকাশ। তাহলে এখন দেখো যে এখানে ডেল ডেল এক্স এর সাথে তো কোনো সমীকরণ বা কোনো রাশি নাই, তাহলে এখন তো ডেল ডেল এক্স কোনো অপারেশন আগে করতে পারবে না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আগে এই বীজগাণিতিক গুণটা আগে করে নিতে হবে, তারপরে আমাদের হচ্ছে ক্যালকুলেশন অপারেটরের কাজ হবে পরে। তাহলে প্রথমে আমরা কি করব, যে বীজগাণিতিক গুণ কি হবে, এই প্রত্যেকটা পদটাই কি হবে, এইটার সাথে প্রত্যেকটাই গুণ হবে, প্রত্যেকটা পদের সাথে এই পদটা কি হবে, গুণ হবে। তাহলে ডেল ডেল এক্স এটার সাথেও আমাদের গুণ হবে ওই পদটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড এটার সাথে আই, প্লাস ডেল ডেল ওয়াই এটার সাথেও পৃথকভাবে পদটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে, প্লাস ডেল ডেল জেড, তাহলে ডেল ডেল জেড এটার সাথেও আমাদের কি হবে, আলাদাভাবে গুণ হবে, যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। এটা আমরা কি করলাম, নর্মাল বীজগাণিতিক গুণ করলাম। এখন আমরা কি করব দেখো, যে যেহেতু আমাদের এখন ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড কি ডিফারেনশিয়াল অপারেটর, তার সাথে আমাদের কি আছে, কোনো একটা সমীকরণ যুক্ত হয়েছে। তাহলে অপারেটরের পরে যদি কোনো সমীকরণ আসে, তাহলে ডিফারেনশিয়াল অপারেটর কি করে, তার পরিবর্তন নির্ণয় করে কার সাপেক্ষে, এটা যেহেতু আংশিক অন্তরীকরণ, তাহলে এ কি করবে, শুধু এক্স এর সাপেক্ষে, এই ডেল ডেল ওয়াই শুধু ওয়াই সাপেক্ষে, ডেল ডেল জেড শুধুমাত্র জেড এর সাপেক্ষে আমাদের কি করবে, এদের অন্তরীকরণ করবে। তাহলে প্রথমে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি করব, এক্সটা হবে শুধু চলক, আর বাকি এক্স বাদে ওয়াই জেড যাই থাকবে সেটাই হবে আমাদের কি, আমাদের কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র ডেল ডেল এক্স শুধুমাত্র এক্স কে অপারেট করবে, এক্স কে আমাদের পরিবর্তন করবে, ওয়াই জেড এর কিন্তু কোনো পরিবর্তনের হার বা পরিবর্তনশীল নির্ণয় করতে পারবে না। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা করি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হবে 2x, আর ওয়াই আমাদের স্থির থাকবে, কনস্ট্যান্টের মতো সহগ হিসাবে থেকে যাবে। দ্বিতীয় পদে ওয়াই স্কোয়ার জেড, এখানে কোনো এক্স নাই, তাহলে এক্সই যেহেতু নাই, ওয়াই আর জেড যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এক্স যেখানে নাই সেখানে তো আর এক্স এর সাপেক্ষে কোনো পরিবর্তন হবে না, তাই এটা জিরো হয়ে যাবে। তাই যে পদে কোনো চলক থাকবে না সেই পদ টোটালি জিরো হয়ে যাবে। পরেরটা করবো কি আমরা, ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই হবে চলক, এক্স আর জেড হবে ধ্রুবক। তাহলে প্রথম পদে ওয়াই আছে কিনা, হ্যাঁ ওয়াই যেহেতু আছে, তাহলে ওয়াই কি হবে, অপারেশন হবে, আর এক্স স্কোয়ার এক্স এর মতো থেকে যাবে। তাহলে এটা আমরা যদি বলি এক্স স্কোয়ার থাকলো, ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে 1, প্লাস পরের পদে ওয়াই আছে, হ্যাঁ ওয়াই আছে, তাহলে করলে কত হবে, ওয়াই স্কোয়ার করলে 2y, জেড এর মতো জেড থেকে যাবে, তাহলে এর সাথে আমাদের আসলো জে, প্লাস এটা হচ্ছে জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে আমাদের কি হবে, যে প্রথম পদে এক্স স্কোয়ার ওয়াই কোনো জেড নাই, তাহলে যেটা চলক সেই যখন নাই, তাহলে সেটা কি হবে জিরো, তাহলে জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ার জিরো হয়ে যাবে, আর এখানে পরের পদে যেহেতু জেড আছে, সো ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট থেকে যাবে, আর জেড এর ডেরিভেটিভ 1। সো এই হলো আমাদের কে। তাহলে এখন যদি আমরা এটাকে জাস্ট একটু সাজাই লিখি ঠিকঠাক করে, তাহলে 2xy তার সাথে i প্লাস এক্স স্কোয়ার প্লাস 2yz তার সাথে j প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কে। এই যে আমরা রাশিটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন এটাকে একটু ভালো করে খেয়াল করো, যে এইখানে আমরা একটা কি পেলাম, এটাও একটা সমীকরণ, বা এটাও একটা কি ক্ষেত্রের সমীকরণ বা ক্ষেত্র, এবং সেটা কেমন, আই জে কে যুক্ত আছে, তার মানে এটা একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে এটা কিন্তু আমরা কি পেলাম, ভেক্টর ক্ষেত্র পাইলাম, লাস্টে আউটপুট পাইলাম একটি ভেক্টর ক্ষেত্র। এখন প্রথমে আমাদের ইনপুটে কি দিয়েছিলাম দেখো একটু খেয়াল করো, যে ইনপুট যে ছিল এই যে ফাই, এই যে ফাইটা ছিল কি, এই ফাইটা কিন্তু আমাদের কি ছিল, এটা ছিল কিন্তু স্কেলার, স্কেলার ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্রকে আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম, ওদের গ্রেডিয়েন্ট নির্ণয় করলাম, সেই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর ক্ষেত্র হলো। সো আমাদের কি হবে, গ্রেডিয়েন্ট কি করবে, একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করবে। সো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা বলতে পারি যে এটি কি করে, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে, ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। ওকে, এখন আসি
এই যে আমাদের বিভিন্ন স্থানাঙ্কের জায়গায় তো বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কের একটা ভ্যালু থাকবে, যে কোনো একটা বিন্দু 1 2 0, সরি 1 2 3 বা 4 2 1, যাই হোক, যে বিভিন্ন ধরনের যে স্থানাঙ্ক থাকবে সেগুলো যদি আমরা এক্স আর ওয়াই জায়গায় বসাই দিই, তাহলে এখানে একটা নর্মালি কি পাবো, একটা ভ্যালু পেয়ে যাবো। তাহলে ওই বিভিন্ন বিন্দুর মান নির্দেশ করবে। এখন এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটার আসলে তাৎপর্যটা কি, তাহলে এটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারতেছি, এটা আমাদের হচ্ছে মেইন বেসিক বোঝার বিষয়। কারণ আমরা তো ম্যাথমেটিক্যালি নির্ণয় করতে পারবো খুব সহজে, এটা বৃদ্ধির হার মুখস্থ করি, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল প্রয়োগ যদি আমরা না জানি, তাহলে জিনিসটা আসলে আমাদের প্রাথমিক লাইফে এটা কোথায় ব্যবহার করতে পারি বা এটা আমরা কেন করতেছি, এই জিনিসটা আমরা ফিল করতে পারবো না। তাহলে এখানে দেখো, এই যে আমরা বললাম কি, যে এই পথ দিয়ে, এটা একটা পথ না, এক্স ওয়াই জেড এর একটা পথ, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের দিকে কখন কোন দিকে যাইতে হবে কিভাবে, তারপরে এই পথ দিয়ে যদি আমরা যাই বা এই সমীকরণ মেনে যদি আমরা চলি, তাহলে আমরা কি করব, যে আলোর প্রাবল্য সবচেয়ে তার আশেপাশে যেখানে বেশি সেই বিন্দুতে পাবো, তার আশেপাশে বা যেখানে বিন্দু তার বিন্দু পাবো, তার মানে আলোক প্রাবল্যের তীব্রতার হারটা কোন দিকে সবচেয়ে হাইস্ট বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা খুঁজে পাবো। তার মানে এক কথায় তুমি যেখানে আসো সেখান থেকে এই লাইটটা যেখানে আসে, কোন ডিস্টেন্সে গেলে বা কোন দিক দিয়ে গেলে তুমি সরাসরি কি হবে ওইটা পাওয়া যাবে, বা সবচেয়ে দ্রুত বেশি প্রাবল্যের দিকে আমরা আগাতে পারবো, যে সেটাকে আমরা খুঁজে পাবো এই সমীকরণের সাহায্যে। তাহলে এইভাবে আমাদের এই লাইটের উৎসটাকে যদি আমরা দ্রুত খুঁজে পেতে চাই, তখন আমাদের এই সমীকরণটা কি করবে, সাহায্য করবে। তা ফলে এই গ্রেডিয়েন্টের যে তাৎপর্য, এটা আমরা বলতে পারি যে আমরা মেইনলি গ্রেডিয়েন্ট কি করে আমাদের কোনো একটা উৎসকে খুঁজে পেতে সাহায্য করে। তাহলে এটা কি করবে, উৎসকে খুঁজে পেতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট উৎসকে খুঁজে পেতে সাহায্য করে, এটার মানে কি, খুঁজে পেতে সাহায্য করে। এই যে আমরা বললাম লাইট সোর্সটাকে আমরা খুঁজে পেলাম, যে কোন পথ দিয়ে গেলে দ্রুত আমরা লাইটের কাছে পৌঁছাতে পারবো। ঠিক যদি মনে করো যে আমাদের শীতকালে যদি আমরা একটা রুমের, আমাদের মনে করো প্রচন্ড শীত পড়তেছে, তাহলে আমরা কি করলাম, রুমে এক কর্নারে একটা হিটার জ্বালাইলাম। তাহলে হিটার যদি আমরা অন করে দিই, তাহলে হিটারের ওখানে যখন তাপ উৎপন্ন হবে, তখন তাপটা আস্তে আস্তে ঘরে ছড়াই পড়বে। তাহলে হিটারের কাছে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকবে, আর এক কর্নারে আমি যদি অন্য এক জায়গায় থাকি, তাহলে কিন্তু আমার কাছে তাপমাত্রাটা আস্তে আস্তে আসবে, তাহলে আমার কাছে কিন্তু একটু শীতল মনে হবে। তখন আমি যদি প্রচণ্ড শীতের কারণে আস্তে আস্তে আগাতে থাকি, তাহলে কোন দিক দিয়ে গেলে আমাদের গরম বেশি লাগবে, তাহলে দ্রুত আমি গরমের কাছে যাইতে পারবো, সেই পথটা কিন্তু আমরা এইভাবে গ্রেডিয়েন্ট দিয়ে খুঁজে বের করবো। এখন তুমি মনে করতে পারো যে এটা তো কোনো বিষয় না, একটা ছোট রুমের যদি, তাহলে একটা ছোট রুম অনুযায়ী যদি এটা বলি, তাহলে আমরা ইজিলি এটা কিছু মনে করতে, আমরা আসলে বুঝতে পারতেছি না যে ছোট রুমের মধ্যে আমরা যে দিক দিয়ে গেলাম তো খুঁজে পেয়ে গেলাম, এটা তো দেখতেই পাচ্ছি যে এই দিক দিয়ে গেলে পাবো। কিন্তু তুমি ভাবো, যদি আমরা কি করি, আমাদের পুরো পৃথিবীটাকে যদি আমরা কি করতে, তাপমাত্রা, এই তাপমাত্রা পুরো পৃথিবীর তাপমাত্রাকে যদি আমরা পৃথিবীর একটা নির্দিষ্ট পয়েন্টকে অরিজিন ধরে তার সাপেক্ষে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দিয়ে একটা এইভাবে স্কেলার ক্ষেত্র বানাই, তাহলে পুরো পৃথিবীর তাপমাত্রার স্কেলার ক্ষেত্র যদি আমরা তৈরি করি, তার যদি গ্রেডিয়েন্ট বের করি, বুঝতে পারছো এবার বিষয়টা, আমরা বড় পরিসরে ভাবলে জিনিসটা তবে ফিল করতে পারবো। তাহলে যখন আমরা পুরো পৃথিবীর তাপমাত্রাটাকে এমন একটা স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলাম, তার গ্রেডিয়েন্ট নির্ণয় করলে যে সমীকরণটা আমরা পাবো, সে যে নির্দিষ্ট করবে যে এই পুরো পৃথিবীর আসলে তাপমাত্রা কোন দিক দিয়ে বা কোন দিকে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, সেই মানটা কিন্তু আমরা খুঁজে পেয়ে যাবো। তখন আমরা ওই লাইন বরাবর বা ওই সমীকরণ অনুযায়ী চললে আমরা কি করবো, আস্তে আস্তে যত ওই সমীকরণ অনুযায়ী আগাবো, তত উচ্চতর তাপমাত্রার দিকে পৌঁছাবো। তাহলে আমাদের এই যে গ্রীষ্মকালীন, যদি আমরা বলি যে কোন দেশগুলো গ্রীষ্ম প্রধান, গরম প্রধান দেশ, তাহলে আমাদের যদি এই তাপমাত্রার গ্রেডিয়েন্ট যখন বের করবে, ওই গ্রেডিয়েন্টটা কি অবশ্যই গ্রীষ্মকালীন যেগুলো আছে তাদের উপর দিয়ে যাবে এবং ক্রমান্বয়ে বেশি তাপমাত্রা দিয়ে কম থেকে কম, আর তার উল্টা দিকে যাই, তাহলে আবার কি হবে, শীত প্রধান দেশগুলোর মধ্যে আমরা পাবো। বুঝা গেল? তাহলে এইভাবে একটা বড় রেঞ্জের মধ্যে আমরা কি করতে পারবো, এভাবে এই গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা কোনো একটা রাশির যে পরিবর্তন কোন দিকে দ্রুত হচ্ছে বা বেশি হারে হচ্ছে, স্কেলার ক্ষেত্রের পরিবর্তন, সেটা নির্ণয় করতে পারবো। আবার আরেকটা ক্ষেত্রে মনে করো যে কোনো একটা উৎসকে যেহেতু আমরা খুঁজে পাবো, তাহলে আমরা মনে করো যে আমাদের একটা কি আছে, যে ইউরেনিয়াম থেকে যে প্রতিদিন রেডিয়েশন হচ্ছে না, ইউরেনিয়াম তো একটা মূল্যবান ধাতু। তাহলে বর্তমানে ইউরেনিয়াম নিয়ে তো অনেক কি হচ্ছে, আমাদের পারমাণবিক বোমাগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ ইউরেনিয়াম থেকে বা ইউরেনিয়াম তেজস্ক্রিয় থেকে কি হয়, বিভিন্ন রেডিয়েশন হয়। তাহলে আমরা যদি এই রেডিয়েশনের ধর্ম, তাকে যদি আমরা পৃথিবীর এই যে স্থানের সাথে একটা ত্রিমাত্রিক এভাবে কি করতে পারি, একটা স্কেলার ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে রেডিয়েশনের স্কেলার ক্ষেত্র যদি তৈরি করতে পারি, তখন যদি তার গ্রেডিয়েন্ট বের করি, তাহলে সে কি আউটপুট দিবে, তখন ওই গ্রেডিয়েন্টে যে সমীকরণটা পাবো, সে কি করবে, যে আমি যে পয়েন্টে দাঁড়ায় আছি সেইখান থেকে কোন ডিরেকশনে গেলে বা কোন দিক দিয়ে গেলে আমি দ্রুত সেই যেখানে রেডিয়েশন অনেক বেশি তার কাছে পৌঁছাতে পারবো। তার মানে তাহলে আমরা ইউরেনিয়ামের খনি বা ইউরেনিয়াম কোথায় আছে সেটা খুঁজে পাবো। ঠিক তেমনি মনে করো যদি স্বর্ণ এমন হতো যে স্বর্ণের কোনো রেডিয়েশন বা কোনো একটা কিছু থাকতো,
তাহলে সেটার সাথে যদি আমরা এইভাবে একটা ক্ষেত্র তৈরি করে গ্রেডিয়েন্ট বের করতাম, তাহলে আমি এখান থেকে খুব সহজেই বলতে পারতাম যে এই ডিরেকশনে এই দিক দিয়ে চললে আমি স্বর্ণের খনি পেয়ে যাবো। তাহলে এই যে তেলের খনি, গ্যাসের খনি বা এগুলো থেকে যদি আমরা কি করি, এদের বৈশিষ্ট্যগুলোকে এরকম যদি স্কেলার ক্ষেত্র তৈরি করে করতে পারি, তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের কি হবে, যে এই গ্রেডিয়েন্ট আমাদের এগুলোকে খুঁজে পেতে সাহায্য করবে। তাহলে গ্রেডিয়েন্টের সাহায্যে আমরা কি করব, উৎসকে খুব সহজেই খুঁজে পাবো। তাহলে আশা করি গ্রেডিয়েন্ট সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আসি পরবর্তীতে আমাদের ডাইভারজেন্স।